নমস্তে ফ্রেন্ডস। এই ভিডিওতে পশ্চিমবঙ্গে টলিউডের কলাকুশলীরা, আর্টিস্টরা যে সাম্প্রতিক মিটিংটি করেছে এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের যে প্রেস বিবৃতি আমরা শুনতে পাচ্ছি, এই ভিডিও তার পরিপ্রেক্ষিতে। প্রথমে আসুন আমরা পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রেস বিবৃতিতে পরমব্রত কি বলছে সেটা একবার আমরা শুনে নিই। প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। এবং সেইটার সময় সেই ফেসটার সময় যার যে জিনিসের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছেন বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি, আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত রাগও পেশ করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেহেতু বাড়ির লোক ভাবি সেই জন্য এই ব্যক্তিগত অপমানের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বক্তব্য হচ্ছে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, এরকম পরিস্থিতি তৈরি করতে দেবেন না। আর এখানে কে কোন দলের, কে কোন রঙের, তার উঠে প্লিজ সমালোচনা থাকতে পারে, কারোর কোনো কথায় কারোর খারাপ লাগতে পারে, কারোর কোনো কাজে কারোর খারাপ লাগতে পারে, কোনো না কোনো বডি থাকবে, সেই বডির সামনাসামনি বসে কথা হোক প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা তো আমরা তো প্রত্যেককে চিনি, প্রত্যেক যদি সিনেমার লোক হই, সামনাসামনি বসে কথা বলবো। কেন অসহযোগিতা করতে বাধ্য করা হবে, কেন পেটে লাথি মারা হবে? আমরাও যেমন আপনাদের দেখবো, আপনারাও তো আমাদের দেখবেন, তবে না জিনিসটা হবে। আর আপনারা তো নেই এখানে, আমরা তো সকলে একসঙ্গে কাজ করি। প্রডিউসাররা আছেন বলে আমরা আছি, আমরা আছি বলে আপনারা আছেন, আপনারা আছেন বলে আমরা আছি, আবার আমরা আছি বলে প্রডিউসাররা আছেন। এটা তো একটা পরস্পর নির্ভরশীল একটা ইকোসিস্টেম। আমি কোনো আবার বলছি শ্রাবণী, সরি, আমি ব্যক্তিগত ওই কে কোথায় আছে সেটা বিগত দিন আমি একটাই অনুরোধ করবো সকলের কাছে। এবং যেহেতু দুটো এখন ওকে অভিনন্দন জানাই, ও বিধায়ক হয়েছে, এবং যে বা যারা দল মত নির্বিশেষে যারা এই জিনিসটা মানে ভার গ্রহণ করবেন, তারা যেন এনশিওর করেন যে যুক্তি হোক, তর্ক হোক, সামনে বসে কথা হোক, কিন্তু কাউকে যেন পাবলিক অ্যাপোলজি দিতে না হয় কোনো কারণে। কাউকে যেন বয়কট না করা হয়, কাউকে যেন কর্মহীন না করে দেওয়া হয়। সেটা যেরকম একজন হেয়ার ড্রেসারের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন পরিচালকের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন প্রযোজকের ক্ষেত্রেও সত্যি। অর্থাৎ আমরা যেটা দেখতে শুনতে পেলাম সেটা হচ্ছে পরমব্রত একটা কনস্ট্রাকটিভ, একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট যাতে টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে প্রিভেইল করে সেই কথাটা বলছে। কারণ রুদ্রনীল ঘোষ এখন বিধায়ক হয়েছে, রুদ্রনীল ঘোষ বিজেপির বিধায়ক হয়েছে, এবং বিজেপির রাজনীতি যারাই করেছে তারাই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাজ পায়নি। এবং সেই কারণেই এখন যখন বিজেপি ক্ষমতার সিটগুলোতে বিজেপি লোকেদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, তখন ভেতরের ভয়, নিজেদের ভেতরের ভয়, মানে তারা নিজেরা যেটা করেছে সেটা যেন তাদের প্রতি করা না হয়। এটাই এক কথায় বলতে গেলে পরমব্রত চট্টোপাধ্যায় এটাই বলতে চাইছে যে আমরা তোমাদের প্রতি যা করেছি তোমরা আমাদের সঙ্গে সেটা করো না, কারণ আমরা সবাই এক। কিন্তু এই আমরা সবাই এক এই কথাটা এতকাল এরা বলেনি, এই পরমব্রতরা এতকাল এই কথাটা বলেনি। ফলে বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন যে সমস্ত অভিনেতা অভিনেত্রী তারা কাজ পাননি। একাধিক আছেন বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট। এমন একজন অভিনেত্রীর হয়ে আমি প্রচার করেছি যাদবপুর বিধানসভায়, সর্বরী মুখোপাধ্যায়, তার সঙ্গেও আমার পরিচয় আছে ভালো রকমভাবেই। তাঁরও সেই একই প্রবলেম, বিজেপি রাজনীতি করেন বলে কাজ পাচ্ছেন না। পাপিয়া অধিকারী বিজেপি রাজনীতি করেন বলে কাজ পাচ্ছেন না। তো এরকম সমস্যাটা এরা এতকাল এই সমস্যা মধ্যে দিয়ে এসেছেন। রুদ্রনীল ঘোষেরও সেই একটাই ব্যাপার হয়েছে ডেফিনেটলি। এবং আজকে যখন এই লোকগুলোই ক্ষমতার চেয়ারে, তখন পরমব্রতরা ভয় পাচ্ছে যে ওরা যেটা করেছে এদের সঙ্গে, এরা যেন ওদেরকে সেটা ফিরিয়ে না দেয়। পরমব্রতর যে প্রেস বিবৃতি, আমি সেটাই, তা থেকে আমি এটুকুই বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট চাই। আমরা চাই বাংলার সিনেমা স্বর্ণযুগ কী ছিল সেটা আমরা এখনো জানি, আমরা সেই সিনেমাগুলোকেই এখনো দেখি। বর্তমান বাংলা ছবি আমরা এখন আর দেখি না, কারণ একটাও বাংলা ছবি তৈরি হয় না যেটা কোনো না কোনো একটা ন্যারেটিভকে পুশ করছে। আপনাদের তৈরি করা প্রত্যেক কটা ছবি দেখলে আমার কেমন যেন প্লাস্টিকের পুতুলরা, প্লাস্টিক ডলদের একটা প্লে হাউস বলে মনে হয়। প্রত্যেক কটা সিনেমাই এমন যার সঙ্গে মানুষ নিজেকে কানেক্ট করতে পারে না। আজকের বাংলা ছবির কারোর সঙ্গেই নিজেকে কানেক্ট করতে পারে না, সেই কারণে বাংলা ছবি কেউ দেখতেও যায় না এবং যাবেও না। তার কারণ হচ্ছে আপনারা এমন কোনো সিনেমাই বানান না যেটা কিনা বাঙালির কথা বলে,
বাঙালির নিজস্ব দেশজ প্রাচীন সত্তার কথা বলে, এরকম কোনো সিনেমা আপনারা তৈরি করেন না। যেটা বাংলা ফিল্মের স্বর্ণযুগের প্রত্যেক কটা সিনেমাই সেরকম ছিল, যেগুলোর সঙ্গে মানুষ নিজেকে কানেক্ট করতে পারত। কিন্তু আজকে কিন্তু তা পারছে না। আজকে প্রত্যেক কটা ফিল্মই হয়ে গেছে ন্যারেটিভ পুশ করার ফিল্ম, কোনো না কোনো ন্যারেটিভ। নাহলে আমরা কি ভাবতে পারি ব্যোমকেশের দুর্গ রহস্য গল্পে নকশালবাদকে নিয়ে আসা? কোন সময় দুর্গ রহস্য রচিত? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মারাই গেছেন 1970 সালে, দুর্গ রহস্য রচিত 1940-এর পটভূমিকায়। কোন সময়, কোন জায়গা, কোন পরিপ্রেক্ষিত, সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা দেখলাম কাবেরী অন্তর্ধান রহস্য, শহুরে মাওবাদকে প্রমোট করা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। আমরা কেন এই সমস্ত সিনেমাগুলো দেখবো বলতে পারেন? কেন দেখবো? এগুলোর সঙ্গে আমাদের জীবনের কিসের সম্পর্ক? শহুরে মাওবাদকে প্রমোট করা হয়েছে, কাবেরী অন্তর্ধান রহস্য দেখুন আপনারা সিনেমাটা, পয়সা খরচা করে দেখবেন না। যদি আলাদা করে যদি সাবস্ক্রিপশন নেওয়া না থাকে তাহলে দেখবেন না, যদি কনসার্ন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলেই দেখুন, আদারওয়াইজ সাবস্ক্রাইব করে দেখতে যাবেন না। আমি একটা পয়সাও খরচা করি না এইসব সিনেমা দেখার জন্য। হ্যাঁ, একেন বাবুর যে সিরিজটা হয় সেটা ভালো লাগে, দেখি সেটা, এবং সাবস্ক্রাইব করেই দেখি। কিন্তু এই পরমব্রত চট্টোপাধ্যায় থাকলে তো স্পেসিফিক্যালি সেটা অ্যাভয়েড করি, কারণ আমাদের এন্টারটেইনমেন্ট আমরা পেয়ে যাই। অনেক টাকা খরচা করে আমরা হিন্দি ছবি দেখতে যাই, দক্ষিণের তৈরি ছবি দেখতে যাই, অসুবিধা হয় না। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নানা রকমের এন্টারটেইনমেন্ট ম্যাটেরিয়াল আছে, আমরা দেখি। এন্টারটেইনমেন্টের কোনো অভাব আমাদের নেই, তার জন্য টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির উপর আমাদের ডিপেন্ড করতে হয় না। টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে কিচ্ছু দেয় না। টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি না থাকলে বিশ্বাস করুন সাধারণ বাঙালি দর্শক কিচ্ছু মিস করে না, কিচ্ছু ক্ষতি হয় না। সিনেমাগুলো না, যে সিনেমাগুলো তৈরি হয় সেগুলো তৈরি না হলে এন্টারটেইনমেন্টের জগতে কোনো ভয়েড তৈরি হয় না, একটুও ভয়েড তৈরি হয় না। অন্যান্য জায়গা থেকে আমরা এন্টারটেইনমেন্ট ঠিক পেয়ে যাই। there's no dearth of entertainment sources these days. A lot of OTT platforms, different other films, English movies and English teleseries and Hindi teleseries and various others. আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা চাই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ডেভেলপ করুক, বাঙালির কথা বলুক টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা বাঙালি মানুষের কথা বলুক, মনের গভীরের কথা বলুক, বাঙালি মানুষের মনের টানা পোড়েনকে দেখাক, কেমন করে একটা হার্ডকোর জাতীয়তাবাদী জনগোষ্ঠী কেমন করে এতটা তার নিজের রুট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো সেই জার্নিটা দেখাক। ছবিগুলো তার উপর তৈরি হোক। কেন ঋত্বিক ঘটক শুধু মেঘে ঢাকা তারা বানালেন, শুধু সুবর্ণরেখা বানালেন, শুধু কোমল গান্ধার বানালেন? কেন দ্য বেঙ্গল ফাইলসের মতন একটা ছবি ঋত্বিক ঘটক বানাতে পারলেন না? বিবেক অগ্নিহোত্রী তৈরি ছবির যে কোয়ালিটি, অ্যাস্থেটিক কোয়ালিটি অ্যান্ড তার যে সিনেম্যাটিক ভ্যালিউ, সেই তথ্য সেই ঘটনার ওপর ঋত্বিক ঘটক বানালে সেটা আরো কতটা সুপারব কোয়ালিটি হতে পারতো আমরা সেটা ইমাজিন করতে পারি। কেন করলেন না তিনি? সেইটা নিয়ে সিনেমা হোক না। সিনেমা হওয়ার কি কোনো আমাদের কোনো অভাব আছে? পুরনো উত্তম কুমারের ছবিগুলো দেখুন না, ভারত মাতা কি জয় বলছেন উত্তম কুমার। আমরা সাম্প্রতিক অতীতে একটা বাংলা ছবিও দেখেছি যেখানে কেউ ভারত মাতা কি জয় বলছে পজিটিভলি। দেখুন পুরনো সিনেমাগুলো উত্তম কুমারের, যতদূর মনে পড়ছে সিনেমাটার নাম ব্রজবুলি, উত্তম কুমার বলছেন ভারত মাতা কি জয়। অর্থাৎ নতুন কিছু তো নয় এগুলো, বাঙালির প্রাণের জিনিস, সেগুলো আপনারা দেখাননি। কৌশিক গাঙ্গুলির মতন পরিচালক, সৃজিত মুখার্জির মতো পরিচালক জঘন্য সব কাজ করেছেন, একটার পর একটা ন্যারেটিভ তৈরি করে গেছেন। কে দেখতে চায় আপনাদের এই ন্যারেটিভ? কেন আমরা পয়সা দেব? দিও নি। খুব স্বাভাবিকভাবেই আপনারা ব্যবসা করতে পারেননি, পারবেনও না, ব্যবসা করতে পারবেন না। এবং আরো স্পেসিফিক্যালি বলছি, রুদ্রনীল ঘোষ এখন তিনি অত্যন্ত দুর্ধর্ষ আর্টিস্ট, সুপার কোয়ালিটি। ওনার কোয়ালিটি অফ আর্ট নিয়ে কোনো কথাই আমি বলতে চাই না, বলার যোগ্যতাও আমার নেই, কারণ আমি সেই আর্টের ফিল্ডের লোকও নয় যে আমি বলবো। এক্সেলেন্ট, দুর্দান্ত লাগে ওনার অভিনয়। কিন্তু একটা কথা তাকে মাথায় রাখতে হবে, এই যে সম্পূর্ণ যে একটা ইকোসিস্টেম আছে যেটাকে খুব স্পষ্ট ভাষায় আনকাট একদম ভালো, মানে যে ল্যাঙ্গুয়েজটা সবাই বুঝবে, আরবান নকশাল, যে ক্যাটেগরিতে আমরা আরবান নকশাল বলি, যারা আসলে জামাত, আইএসআই এবং ওয়েস্টার্ন ডিপ স্টেটের দালালি করে। বলিউডেও সেরকম লোকেরা ছিল, বলিউডকে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে, বলিউডকে তাদের নিজেদের জায়গা, বলিউডকে শুইয়ে দিয়েছে, টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকেও আমরা শুইয়ে দিয়েছি।
এই যে যারা এই সেই আইএসআই, জামাত অ্যান্ড ওয়েস্টার্ন ডিপ স্টেটের দালালি যারা করে, সেই লোকগুলোকে বাদ দিয়ে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে তুলে আনতে হবে আপনাদেরকে। প্রযোজক আপনারা পাবেন, আমার মনে হয় না প্রযোজক অসুবিধে হবে। পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের নতুন সেটকে আপনাদেরকে তুলে নিয়ে আসতে হবে, কারণ বেঙ্গলে ট্যালেন্টের কোনো অভাব নেই, অভিনয় করতে পারা লোকের কোনো অভাব নেই। নতুন অভিনেতা অভিনেত্রীদেরকে তুলে আনুন, নতুন পরিচালকদেরকে তুলে আনুন। এই লোকগুলোকে বাদ দিয়ে চলতে হবে, কারণ এদেরকে নেওয়া যাবে না, কারণ এরা শুধু সিনেমা করেনি, এরা সিনেমার মাধ্যমে রাজনীতি করেছে, যেটা খুব ভয়ঙ্কর। কারণ রাজনীতি জিনিসটাকে অনেক লোক কিন্তু বর্জন করে, রাজনীতি দেখলে রাজনীতিবিদ, মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। বহু লোক আছে যারা রাজনীতি জিনিসটাই নিতে পারে না, কিন্তু সিনেমার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। মানুষ কিন্তু সিনেমা দেখে, এবং সিনেমার মাধ্যমে যারা রাজনীতি গুঁজে দিয়েছে, স্ক্রু ঢোকানোর মতন করে, স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ঢোকানোর মতন করে যারা আস্তে আস্তে স্ক্রুইং করে মানুষের মনের মধ্যে এতদিন ধরে ন্যারেটিভ গুঁজেছে, সেই লোকগুলো অসম্ভব ক্ষতি করেছে সমাজের। এরা তারা, এদেরকে বাদ দিয়ে চলতে হবে। এরা কিন্তু এরা শুধুমাত্র ব্যক্তি মানুষের ক্ষতি করেছে তাই নয়, এরা শুধুমাত্র সর্বরী মুখোপাধ্যায়, বাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষকে কাজ দেয়নি শুধু তাই নয়, এরা গোটা বেঙ্গলি সমাজের মানুষের মননটাকে বিকৃত করে ছেড়েছে বাই স্প্রেডিং দেয়ার ন্যারেটিভস। এবার হতেই পারে তাদের মাথা অন্য কোথাও কেউ বসে আছে, তাদেরকে যেরকম ইনস্ট্রাকশন এসেছে তাদেরকে সেভাবে কাজ করতে হয়েছে, কিন্তু তারা হয়তো বলবেন যে আমরা তো হাতের পুতুল মাত্র, আমরা তো কম্প্রোমাইজ, যেটা পরমব্রত চট্টোপাধ্যায় বলছে আমাদের কম্প্রোমাইজ করতে হয়। তো আমার কথা হলো, যদি কম্প্রোমাইজও করতে হয়, আপনাদের মাথাকে যদি ধরতে না পারা যায়, তাহলে তার র্যাচটা তো আপনাদের উপরেই আসবে, সেটা তো আগেই বুঝতে পারার কথা ছিল। নেম অ্যান্ড ফেমের জন্য আপনারা যখন এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, ভারতবর্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ পড়বেন, ভারতবর্ষ কিন্তু সেই দেশ নয় যে দেশ যেন তেন প্রকারেণ কত কিছু আমি করতে পারলাম তার উপর সেটাকে মহিমান্বিত করার দেশ কিন্তু ভারতবর্ষ নয়। ভারতবর্ষ বরং হওয়ার দেশ। আমি কি হতে পারলাম, আমার ভাব জগৎটা কেমন হতে পারে, আমি কোনোদিন কোনো চান্সই পেলাম না, কাজ করতে পারলামই না কোথাও, কিন্তু কাজ করবার জন্য আমি যে কোনো এক্সটেন্টে কম্প্রোমাইজ করে ফেলবো, এই মানসিকতা যাদের থাকে তাদের উপর তো ব্যাকল্যাশ কখনো না কখনো আসতোই। কম্প্রোমাইজ আপনি কিসের জন্য করলেন? কম্প্রোমাইজ করলেন কিসের জন্য? পরিবার প্রতিপালনের জন্য। লোকে বলছে আপনি যে সময় আজ বিশ্ব রগরানি দিবস ঘোষিত হোক লিখেছিলেন 2021 সালের মে মাসে, যখন গোটা পশ্চিমবঙ্গ একদম একটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল, নরককুণ্ডে পরিণত হয়েছিল, তখন আপনি বিশ্ব রগরানি দিবস ঘোষণা করতে চেয়েছিলেন সেই দিনটাকে, তাই তো? সেই রগরানি দিবসটা কি আপনি চেয়েছিলেন আপনার সন্তানের জন্য? লোকে বলছে আপনার তখনও বিয়েও হয়নি, সন্তানও হয়নি। যদি ধরে নিই যে আপনার সন্তান হয়েছিল, তাহলে বিশ্ব রগরানি দিবস কি আপনি আপনার সন্তানের মঙ্গল কামনায় চেয়েছিলেন? এই কথা কি কেউ বিশ্বাস করবে? সত্যি কি তাতে আপনার সন্তানের মঙ্গল হবে? এটা কি হয়? আর স্বস্তিকা মুখার্জি হোক হোক চিয়ার্স, আপনারা তখন মদ্যপান করছিলেন আনন্দে। এর একটা ব্যাকল্যাশ কি আপনাদের জীবনে আসবে না? আসার কি কথা নয়? তা সত্ত্বেও আবার আপনাদেরই সিনেমা দেখতে হবে আমাদেরকে কেন? পশ্চিমবঙ্গে কি ট্যালেন্টের অভাব আছে? নতুন ট্যালেন্ট আপনারা খুঁজে নিয়ে আসুন। এবং একই কথা কিন্তু রাজনীতি ক্ষেত্রের লোকেদের জন্য প্রযোজ্য। পশ্চিমবঙ্গে অনেক জাতীয়তাবাদী আছেন, কিন্তু তারা প্রমিনেন্ট নন, তাদের কেউ দেখতে পায় না, কারণ এতদিন পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদীদের কেউ পৌঁছেইনি। বরঞ্চ জাতীয়তাবাদী কথাবার্তা বললে তাদেরকে সাইড ট্র্যাক করা হতো, তাদেরকে অপ্রগতিশীল, মানে মূর্খ, গোমূত্র, গোবর ইত্যাদি বলে তাদেরকে সাইড ট্র্যাক করে দেওয়া হয়েছে। সব লোকের এত মনের জোর থাকে না যে যত ইচ্ছা গালিগালাজ করো, আমার কথাটা আমি বলবোই। এই একলা বলরে, মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে, এই একলা বলার সাহস সকলের থাকে না বলেই রবীন্দ্রনাথ ঠাকুর গানটা রচনা করেছিলেন, স্বদেশ পর্যায়ের গান, যাতে সমস্ত মানুষকে তিনি উদ্বুদ্ধ করতে পারেন। কারণ এই একলা বলার সাহস সবার থাকে না, সেই কারণেই তারা চুপ করেছিলেন। ফলে যারা জাতীয়তাবাদী আছেন পশ্চিমবঙ্গের জনগোষ্ঠীর মধ্যে, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা লুকিয়ে আছে না। আপনাদের কাজ হলো, রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ হলো তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসা। পরশ পাথর ছড়িয়ে আছে নুড়ি পাথরের মধ্যেই, খুঁজে নিয়ে আসতে হবে আপনাদেরকেই। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আমরা পশ্চিমবঙ্গকে নতুন নবজাগরণ, পশ্চিমবঙ্গে নবজাগরণ, আমরা আবার হিন্দু জাতীয়তাবাদী স্টেটমেন্টস লিখবো পশ্চিমবঙ্গে বসে। বাঙালিকে ভারতবর্ষের লাইট হাউস, বা বেঙ্গল ভারতবর্ষের লাইট হাউস, এখনো যদি সেই লাইট হাউস হতে হয়, তাহলে বর্তমান পৃথিবীর উপযোগী স্টেটমেন্টস বেঙ্গলকে লিখতে হবে। আর তা যদি লিখতে হয়, তাহলে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। যারা এতকাল মার্কসিস্ট রাজনীতি করেছে, মাকু নকু আরবান নকশাল, মানে একেবারে ডিপ স্টেট এজেন্টস হয়ে বসে রয়েছে, তাদের কাছে ফোন আসে বাইরে থেকে, আর সেই ফোন অনুযায়ী তারা কাজ করেন, এইরকম লোকেদেরকে জাতীয়তাবাদী পরিসরে, কারণ তাদের রাজনীতির অভিজ্ঞতা আছে,
আমরা একটা সহজ পন্থা নিয়ে নিচ্ছি না যে এনারা অভিজ্ঞ, রাজনীতি করার অভিজ্ঞতাটা এদের আছে, চলো এদেরকেই নিয়ে আসি, এদেরকেই জাতীয়তাবাদী ফোল্ডে রাজনীতি করবে এরা। এরকম করলে তো আমরা পারবো না বেঙ্গল, এরকম করলে কিন্তু বেঙ্গল জীবন আর কোনোদিনই লাইট হাউস হতে পারবে না, আমরা আবারও অন্ধকারে ডুবে যাব। সুতরাং আবার ফিরে আসি এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গায়। টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন অভিনেতা অভিনেত্রী তুলে নিয়ে আসতে হবে, নতুন পরিচালক তুলে নিয়ে আসতে হবে, প্রযোজক পেতে আমার মনে হয় না আপনাদের কোনো অসুবিধা হবে, কিন্তু এই লোকগুলোকে বাদ দিতে হবে। মানে কোন লোকগুলো আমি আপনাদেরকে দেখাতে চাইবে, আর একটা ভিডিও আমরা আরেকবার দেখে নিই চট করে। যারা তুমি বেশাতি করতে এসেছো, তুমি দেশপ্রেমের কিছুই জানো না। কে বেশাতি করতে এসেছে? এদের টার্গেট কারা? ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল, অথবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা অরাজনৈতিক সংগঠন, তারা কি বেশাতি করবে? বেশাতি মানে তো কেনা বেচা, কি কেনা বেচা করতে এসেছে তারা? আর আসার প্রশ্নটা আসছে কোত্থেকে? আমি গেছি বিভিন্ন জায়গায়, হিঙ্গলগঞ্জে এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তার নাম কালীপদ বিশ্বাস। 2017 সাল 2019 সালে আমি গিয়েছিলাম হিঙ্গলগঞ্জে। তিনি বলেছিলেন 1980 সাল থেকে, যেদিন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা, উনি সেদিন থেকে পার্টিটা করেন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট পরিমাণ ভোট চিরকাল ছিল। এমন কিছু লোক পশ্চিমবঙ্গে চিরকাল ছিলেন যারা কোনোদিনই বিজেপি ছাড়া অন্য কাউকে ভোট দেননি। যখন বিজেপি একেবারেই জিতবে না, কোনো মতেই জিতবে না, তখনও তারা বিজেপিকে ভোট দিয়েছে। এরকম লোকজন ছিল। তাহলে আসার প্রশ্নটা আসছে কোত্থেকে? কিসের বেশাতি? কেন আপনারা এই ধরনের গান বানিয়েছেন? আরেকটু শুনি। বহুদূর বেড়ে গিয়েছো। আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো। কথা খুব জোরে 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 বারবার করে বলবে, তুমি এত কথা ভিড়ে শক্তিগুলোকে চুরমার করে চলবে। তুমি বাজে কথা খুব জোরে 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 বারবার করে বলবে, তুমি এত কথা ভিড়ে শক্তিগুলোকে চুরমার করে চলবে। আমি করে বেলছে রায়নায়। আরেকবার দেখুন তো। ভালো করে খেয়াল করুন, পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতের পতাকাগুলো ওরকম কালো আইসিসের পতাকার মতো কেন? কালো রঙের পতাকা আইসিসের, তার মধ্যে সাদা রঙের ডিজাইন। এই পতাকাটা তো দেখলেই আইসিসের কথা মনে হবে। আইসিস মানে বুঝতে পেরেছেন তো, ইসলামিক স্টেট। এবং সত্যি ইসলামিক স্টেটের এখানে পশ্চিমবঙ্গে রমরমা আছে, ইসলামিক স্টেটের রমরমা আছে, এবং ইসলামিক স্টেটের মুখপত্র রীতিমতো কাজ হয়। আপনারা পড়াশোনা একটু করবেন। আল বাঙ্গালি মানে কি, আল বাঙ্গালি বলতে কি বোঝায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতে এরকম এই ভিডিওটাতে এরকম আইসিসের পতাকার মতো পতাকা কেন? প্রশ্নগুলো তো উঠবেই, তাই না? এবং এদেরকেই আমাদেরকে নিয়ে চলতে হবে, আমাদের অন্য কোনো অভিনেতা অভিনেত্রী থাকতে পারে না, এটা নয়। পশ্চিমবঙ্গ ট্যালেন্টের জায়গা, পশ্চিমবঙ্গ ট্যালেন্টের ভূমি। সুতরাং নতুন অভিনেতা অভিনেত্রী উঠে আসুন, নতুন পরিচালকরা উঠে আসুন, নতুন কাস্টিং হোক। প্রযোজক পেতে আমার মনে হয় না আপনাদের অসুবিধা হবে। যদি ভালো কন্টেন্ট হয় তাহলে প্রযোজক পেতে আপনাদের অসুবিধা হবে না। একজন মানুষকে আমি আজকের দিনে দাঁড়িয়ে বড্ড মিস করি, তিনি ঋতুপর্ণ ঘোষ। আমার মতে তিনি পশ্চিমবঙ্গের উপযুক্ত শেষ চিত্র পরিচালক। বর্তমানে যারা আছেন তাদের কাউকেই আমার গ্রহণযোগ্য বলে মনে হয় না। এর কারণ অবশ্য একটা, আমি এখানে কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছি না কিন্তু, কারণ আমি বাংলা সিনেমা দেখি না, আমি জানি না জিনিসগুলো।
এটা কিন্তু প্রথমেই বলে মানে লাস্টে ভিডিও শেষ করার আগে এটা বলে নেওয়া দরকার যে বাংলা সিনেমাই আমি দেখি না, সুতরাং কে কিরকম পরিচালক আমার সত্যি জানা নেই। কিন্তু আমার কাছে বাংলা সিনেমা মানেই ওই ন্যারেটিভ মেকার্স, ফলে আমি ভয়ঙ্কর রিপালসড হই এবং আমি দেখি না, পয়সাও দিই না, মানে আমার একটা পয়সাও যাতে ওই পারপাসে খরচা না হয়। আই রিমেইন ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। আই এম কনসিয়াস নট টু স্পেন্ড ফর দ্যাট ইন্ডাস্ট্রি। কিন্তু আমি চাই বাংলা সিনেমা ভালো করুক, আমি চাই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এমন হোক যে অন্যান্য ছবিও এই রাজ্যে শ্যুট করতে আসুক। আপনারা এরকম ইনফ্রা তৈরি করুন। সিনেমা তৈরি করতে গেলে, ভালো সিনেমা তৈরি করতে গেলে দুর্দর্শ ইনফ্রা তৈরি করুন, আর দুরান্ত ফিল্ম সিটি তৈরি করুন, তাহলে সমস্ত রকম আধুনিক যন্ত্রপাতি নিয়ে একটা বিভৎস ইনফ্রা তৈরি করুন, যাতে এমনকি বিদেশি ছবিও ওখানে শ্যুট হতে পারে। ভালো ছবি তৈরি করবার উপযুক্ত আপনারা বানিয়ে ফেলুন, তো ইনফ্রাস্ট্রাকচারে খরচা করুন। কিন্তু এই লোকগুলোকে একদম কাস্ট করবেন, এই লোকগুলোকে দিয়ে একদম সিনেমা করতে দেবেন না। এটুকুনি আমার অনুরোধ রুদ্রনীল ঘোষদেরকে, এবং এইটুকুনো বলেই আমি এই ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।